আজকের ব্লগে চলেছি আমরা এক অনন্য গন্তব্যে, যা কিনা অবস্থিত ক্যারিবিয়ান সাগরের হৃদয়ে এক বিস্ময়কর দ্বীপ পুয়ের্তো রিকোতে। আর এই কটা দিন ঘুরে যা বুঝলাম, এই দ্বীপ মানে পুয়ের্তো রিকো শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, তার গভীর ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি আর উষ্ণ আতিথেয়তার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানে রয়েছে যেমন স্বচ্ছ নীল জলের সৈকত, রহস্যময় গুহা, সবুজ পাহাড়, আর তেমনি রয়েছে তাদের সংস্কৃতি। যদি কেউ প্রকৃতি ভালোবেসে থাকে তাহলে এই পুয়ের্তো রিকো বেড়াতে আসলে আজকের সফরে আমরা যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে গিয়ে এল উইনকে নামক একটা ন্যাশনাল রেন ফরেস্ট। এই পুরো দ্বীপটাই চেষ্টা করেছে সমগ্র পর্যটকদের একদম তার দিকে আকৃষ্ট করার জন্য। যেমন এল উইনকে রেন ফরেস্ট যারা প্রকৃতিপ্রেমী তাদের অপেক্ষায় আছে, আবার ইতিহাস আর স্থাপত্যের ভক্ত যদি হন কেউ, তখন তাহলে ওল্ড স্যান জুয়ানের প্রাচীন কেল্লাগুলো আপনাকে নিয়ে যাবে স্প্যানিশ ঔপনিবেশিক যুগে। আর হ্যাঁ, স্থানীয় খাবারের কথা ভুলে গেলে আবার চলবে না। মোফোঙ্গো, আগের ব্লগটাই বলেছিলাম যে কাঁচকলা দিয়ে বানানো ওদের একটা আইটেম, সেটার নাম হচ্ছে গিয়ে মোফোঙ্গো। কি অদ্ভুত ভালো খেতে। এছাড়া এখানকার এক বিশেষ পানীয় হচ্ছে পিনাকোলাডা। তাছাড়াও রয়েছে পাস্টেলোন বা তোস্টেনেস। যেমনি সি ফুড আছে তেমনি আছে কিছু কন্টিনেন্টাল স্বাদেরও খাবার। আর এই স্বাদ একবার মুখে গ্রহণ করলে সহজে ভুলতে পারবেন না। তাহলে চলুন একসাথে আবিষ্কার করি এই দ্বীপের আরও অজানা রূপ এবং তার প্রাণবন্ত রং। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। ওয়েলকাম অল অফ ইউ টু আ নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে গেলে দুদিন আগে ভোর ভোর থাকতে থাকতে জার্নি শুরু করেছিলাম। ফ্লাইটে করে এসে আর পৌঁছেছিলাম পুয়ের্তো রিকোতে। ওই 3-3.5 ঘন্টার জার্নি নর্থ ক্যারোলিনা থেকে। আর তারপরে গিয়ে কিছু টুকটাক খাবার টাবার কিনে নিয়েছিলাম রাস্তায় খাবো বলে। এই দুদিনে আমাদের সঞ্চয়ের ঝুলিতে হচ্ছে গিয়ে বেশ কিছু বীচ আর তার সঙ্গে একটা গোটা ঐতিহাসিক শহর, যেখানে আছে বেশ কিছু চার্চ, রঙিন রঙিন রাস্তা, সুন্দর সুন্দর ঘর বাড়ি আর ইতিহাসকে সঙ্গে করে দাঁড়িয়ে থাকা দুটো দুর্গ। আর এই দুটো রাতও আমরা এই এয়ারবিএনবিটাতেই কাটিয়েছি, যেখান থেকে খুব সুন্দর একটা বাইরের সমুদ্রের ভিউ। আর তার সঙ্গে এয়ারবিএনবিটা আজকেই ছেড়ে দেব, ছেড়ে যাব হচ্ছে গিয়ে অন্য আরেকটা এয়ারবিএনবি আর একটা অন্য শহরে, যেখান থেকে মোটামুটি আর বাকি যেসব জায়গাগুলো আছে দেখার মতো সেই জায়গাগুলো কাছে হবে। তো সকাল সকাল উঠে, যেহেতু এয়ারবিএনবিতে আমরা কিছু বাজারও করে নিয়ে এসেছিলাম সকালে ব্রেকফাস্টটা করে যাব বলে, কারণ রাস্তায় দাঁড়িয়ে আবার কোনো রেস্টুরেন্টে খেতে গেলে প্রথমত তো লাইন দিতে হবে, লেট হবে। আর যেই জায়গাটায় যাব এখন আমরা, সেখানটার একটা অদ্ভুত রকম ভিউ আছে। সেই ভিউটা আবার বেশি বেলা যত বাড়বে সেই ভিউটাও ঘেটে যেতে পারে। তার জন্য বাড়ি থেকেই খাবার করে নিয়ে খেয়ে বেরোচ্ছি। এক কামরার মধ্যেই বেশ এয়ারবিএনবিটাতে ছোট্ট করে কিচেনেড রাখা আছে, আর তার মধ্যেই দেওয়া আছে টুকটাক কিছু জিনিসপত্র। আমরা টোস্টারটা অতি কষ্টে খুঁজে পেয়েছি, মানে একটা কীরকম ক্লজেটের মধ্যেই সব কিছু ঢুকিয়ে দেওয়া আছে। আর কফি বানিয়ে নিয়েছি এদিকে, আর তার সঙ্গে ব্রেড, অমলেট আর কলা। কি সুন্দর দেখুন সাজানো, একটা পুরো জীবন্ত গাছ রুমটার ভেতরে। ভালোই করেছেন। এমনিতেও টেম্পারেচারটা বলেছে যে একদম যেটা সেট করা আছে সেটার থেকে কম বা বাড়াতে না। তাহলে আমাদের কি হচ্ছে, ব্রেকফাস্ট রেডি করছি আজকে ঘরে। ব্রেকফাস্ট আমি আর রন পুরো রেডি হয়ে গিয়েছি। আমিও ফুলি রেডি, খাওয়া দাওয়া করলে আজকে তো বললাম কালকে লাস্ট ব্লগটাতে যে আজকে আমাদের যেখানে যাওয়ার সেটা হচ্ছে কি রেন ফরেস্টের মতো, মানে জঙ্গল, সেখানে বৃষ্টি টিষ্টির ব্যাপার আছে। বৃষ্টি নাকি হয় রেন ফরেস্টে, তো বৃষ্টি খুব হয়ই সচরাচর, মানে সবসময় প্রায়। তো সেই জন্য আজকে তো কফির ঢাকাটা বোধ হয় ডাইরেক্ট খাইবে, ঠিকই আছে, কফি তো বলেছি। যাই হোক, এটা অমলেটটা করে নিই।
যাই বলুন, আজ অবধি যে কটা এয়ারবিএনবিতে গিয়েছি তার কোনো না কোনো জিনিস বা কোনো না কোনো অংশ বা কোনো না কোনো জায়গা বা কিছু একটা না একটা জিনিস খুব ভালো লেগেছে। যেমন এই এয়ারবিএনবিটার এই কাপ দুটো বেশ রঙিন রঙিন না? হবে না কেন, ক্যারিবিয়ান ছাপ আছে না, ওই জন্যই এত রঙিন রঙিন। হোটেলে থাকা একরকম আর এয়ারবিএনবিতে থাকা আর একরকম। আপনাদের কার কোনটা কোনটা ভালো লাগে জানাবেন প্লিজ, পারলে কমেন্ট করে। আমার স্পেশালি মনে হয় যে দুটো দুরকম ভালো লাগা আছে। যেমন হোটেলে ব্রেকফাস্টের এই ব্যাপারগুলো করতে হয় না নিজেদের, যদিও এয়ারবিএনবি অপশনটা মানুষ এই জন্যেই নেয় আর কি, যে খাবারটা নিজের মতো করে নিতে পারবে বলে, বা খাবার করেই নিজেরা করে নিজেদের মতো করে খাওয়া যাবে বলে। তো যাই হোক, এছাড়াও আরও অনেক কারণেই নেওয়া যায়, নেন আর কি হোটেল, যার যেটা যে পছন্দ আর কি। কিন্তু দুটোরই বলতে গেলে স্টেগুলো লাইক কি যে থাকার জায়গা, বিছানাপত্র রাখার জায়গা, এই সমস্ত কিছু খুবই কমফোর্টেবল হয়, আর শুধু খাবার ব্যাপারটা একটু আলাদা হয়। যাই হোক, আমাদের এখানে খাবার দাবার রেডি হয়ে গেছে, সব কিছু করে খেয়ে এবার বেরোলাম। এই যে বলছিলাম, গত ব্লগেও বলছিলাম, ভীষণ হাওয়া এই জায়গাটা জুড়ে, আর সত্যিই তাই আজকেও বেরিয়েছি, আজকেও দেখছি একদম হাওয়ায় উড়ে যাওয়ার মতো। যে বিগ শপার ব্যাগ ট্যাগগুলো নিয়ে যাচ্ছি সেগুলো যেন হাওয়াতে উড়ে যাবে। আর এখানকার সমস্ত অ্যাপার্টমেন্ট বলুন কি এয়ারবিএনবিতে দেখছি চাবি লক সিস্টেমটা এইরকমই। এই যে এরকম ক্যালকুলেটরের মতো বক্স, তার মধ্যে ডিজিট দেওয়া আছে, ওখানেই পাসকোড বলে দিচ্ছেন, সেই পাসকোডগুলো খুলে হয় চাবিটা নাও, বা বেরোনোর সময় চাবিটা যেমন জমা দিয়ে চলে গেলাম সেই মতো রেখে দেওয়াও যায়। বেশ দূর থেকে যেখানটায় ছিলাম আমরা, ওই এয়ারবিএনবিটার ভিউটা এইরকম, আর ওই দিকটাতে হচ্ছে গিয়ে বিচ, সমুদ্র আছে, কিন্তু এতটাই এখানে হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে উঠছে বালিও প্রচণ্ড, সেই জন্য আমরা মোটামুটি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো পিপি রেডি? হ্যাঁ, মোটামুটি সব রেডি। আমাদের কোন্ডাডো বিচটা এদিকে আর যাওয়া হলো না, বিকালে সময় হয় একবার ঘুরে যাবো। কোন্ডাডো বিচটা এখানে, this is not Condado beach. Chalo papa, let's go. বেড়াতে বেরিয়ে মাঝে মাঝে এই জিনিসটা ভীষণ মনে হয়, যখন অনেকক্ষণ ড্রাইভ করা হয় আর রাস্তা যদি খুব সিনিক হয়, তখন সত্যিকারের মনে হয় যে রাস্তাটা যেন না ফুরিয়ে যায়, রাস্তা যেন চলতেই থাকে, আর এরকমই যেন গাড়িতে করে দেখতে দেখতে যেতে যেতে পারি, মানে সেই ডেস্টিনেশনে পৌঁছানোর আর বিন্দুমাত্র ইচ্ছে থাকে না। আর একটা জিনিস খুব হয়, সেটা হচ্ছে গিয়ে হোটেল বা এয়ারবিএনবি যে কোনো জায়গাতেই স্টে করি না কেন, সেই স্টে থেকে সকালে ঘুম থেকে উঠে কোথাও বেরোনোর একটুও যেন ইচ্ছে থাকে না। কিন্তু ওই আর কি যে থাকে না, তবে উঠে পড়লে তারপরে ঠিক ভালো লাগে আর কি। আসলে এত টায়ার্ড হয়ে যাই রাতে ঘুরে ফিরে গিয়ে, তারপরে আর মনে হয় না যে সকাল সকাল উঠে কোনো জায়গা দেখতে যাই। কিন্তু বেড়াতে বেরোলে এই জিনিসগুলো করলে দেখেছি পরের দিনের ডেস্টিনেশনে হয় পৌঁছতে লেট হয়, আদারওয়াইজ জায়গাটা দেখতে সমস্ত কিছু কভার আপ করতে লেট হয়ে যায়, বা কিছু কিছু হয়তো ছুট হয়ে যায়। সেই জন্য মোটামুটি সব টাইম টু টাইম করে নিলে বেশ সুবিধে। তো এই হচ্ছে গিয়ে ফরেস্ট যেটা যাচ্ছি আমরা, একটা ন্যাশনাল রেন ফরেস্ট। তো রেন ফরেস্টে যেতে যেতে আশা করি বুঝতেই পারছেন চারপাশটা দেখে যে এখন থেকেই মোটামুটি একটা জঙ্গল জঙ্গল ভাব শুরু হয়ে গেছে। এত গ্রিনারি, আর গ্রিনের কত রকম শেডস যেন গাছগুলোতে, হালকা সবুজ, মিডিয়াম সবুজ, একদম ডার্ক সবুজ, আর কোথাও কোথাও আবার দেখছি মেঘ আসছে। তো এখানের তো পুয়ের্তো রিকোর ব্যাপারই এটা যে কখনো মেঘ বৃষ্টি, আবার কখনো বেশ সুন্দর রোদ। তো আমরা এখনো পর্যন্ত বৃষ্টিটা খুব বেশি করে উপভোগ করিনি, যদিও দেখে এসেছি যে এখানে একটু হয়তো অল্প হলেও বৃষ্টি আছে। তো যাই হোক, এই দেখুন ঢোকার এন্ট্রিটা হচ্ছে গিয়ে এইরকম ন্যাশনাল ফরেস্টের। আর এবার এখান থেকে একটু এগিয়ে গিয়ে পার্কিং হচ্ছে ভিজিটার সেন্টার, আর তার আগে হয়তো যেখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে গিয়ে ঢুকতে হবে। সারা পুয়ের্তো রিকোর মধ্যে জানেন তো এই রেন ফরেস্টের মধ্যেই দেখছি যে মোটামুটি টেম্পারেচারটা সব থেকে কম দেখাচ্ছে।
আর রেইন ফরেস্ট নামেই তো বোঝা যাচ্ছে যে সারা বছরই এখানে বৃষ্টি হতেই থাকে, যেহেতু হিউমিড বেশি তাই। 15 বছরের ওপরে বাচ্চাদের টিকিট লাগছে, বাকি অ্যাডাল্টদেরই লাগছে খালি। আর $8 করে টিকিট। থ্যাংক ইউ। এন্ড দ্য ম্যাপস উইল গেট ইন দ্য ভিজিটর সেন্টার। থ্যাংক ইউ। চলুন, টিকিট নেওয়া হয়ে গেছে। তা বলে কিন্তু এই ভেতরে নয়, এই ভেতরে শুধু আছে এদের ভিজিটার সেন্টারটা, কিন্তু আবার বাইরে বেরোবো। যেই গেটটা দিয়ে ঢুকলাম আমরা, ওখান দিয়ে আবার বেরিয়ে যাব। শুধু ভিজিটার সেন্টার থেকে ম্যাপটা নেব, কারণ ম্যাপখানাতেই সমস্ত কিছু দেওয়া থাকে যে কোন কোন পয়েন্টে যাওয়া যায়, দেখা যায় কোথা থেকে কোন ভিউটা সবচেয়ে ভালো হয়। তারপরে যদি কিছু না জেনে শুনে আবার যাওয়া হয়ে যায়, তখন আবার বেশি হাইক করতে হয়, বা কোন জায়গাটার হাইক বাচ্চারা শুদ্ধ করতে পারবে। এই ফরেস্টের মধ্যে যে শুধু গাছপালা আছে সেটা তো নয়, ধরুন গাছপালা ছাড়াও এখানে আছে কিছু ঝর্ণা আছে, তাছাড়াও ওয়াইল্ড লাইফ আছে। তবে ওয়াইল্ড লাইফ সেরমভাবে এখানে উল্লেখ্য নয় আর কি, যে স্পটিং করা যাবে। শুধু এই ওয়াটারফলসগুলোই খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। আর তাছাড়া ওই হাইক করা যায়, ট্রেল দিয়ে গিয়ে নিয়ে একটা খুব সুন্দর হয়তো সিন দেখা যায় এরম। তো আমরা এখন যাচ্ছি ভিজিটার সেন্টারটার দিকে। খুব সুন্দর একটা বোর্ড ওয়াক দিয়েছে, ভিজিটার সেন্টারের সাথে কানেক্টেড। এটা গোল করে ন্যাশনাল ফরেস্ট, চারদিকে শুধু গাছই গাছ। আমি একটা ললিপপ নিয়ে যাচ্ছি। একটা ললিপপ নিয়ে আছে, গ্রিন ললিপপ। এখানকার ওয়েদারটা খুব আনপ্রেডিক্টেবল, কারণ এটা একটা রেন ফরেস্ট। অনেক সময়ই দেখা গেছে যেটা আমরা ভিডিও দেখছিলাম, যে যখন তখন বৃষ্টি এসে যেতে পারে হাইকিং করার সময়। এখানে কিছু ওয়াটারফলস আছে আর কিছু ভিউ পয়েন্ট আছে, হাইক করতে হয়। সো ওয়াইড জঙ্গল, খুব সুন্দর ফরেস্ট। দেখে মনে হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ডে চলে এসছে। এইসব শুটিং করতেই পারে, ওরম টাইপেরই জায়গা। চারদিকে শুধু গাছপালা, কত পাখির আওয়াজ। ওকে, লেটস গো টু দ্য ভিজিটর সেন্টার। পুরোপুরিভাবেই সব জায়গাতেই বলে দিয়েছে যে এখানে যদি আসা হয় তাহলে যেন একেবারে ওয়াটার সমস্ত কিছু গিয়ার নিয়ে আসা হয়, যাতে করে বৃষ্টি পড়লে কোনো রকমভাবে ভিজে গিয়ে অসুবিধে না হয়। আর তাছাড়া আছে তো ওয়াটারফলস, সেখানে গিয়ে অনেকে ডাইভ করতে পারে, সুইমিং করতে পারে, স্নান করতে পারে। তো সেই জন্য মোটামুটি ওয়াটারপ্রুফ সমস্ত কিছু নিয়ে এই রেন ফরেস্টে আসতে বলা হয়েছে। ভিজিটার সেন্টার থেকে দূরে অনেকটা চোখ মেলে দেখলে বেশ সুন্দর সবুজ পাহাড়ের মতো দেখতে পাওয়া যাচ্ছে। তবে এইখানটা একটা বেশ মজার জিনিস ধরে রেখেছে, খাঁচার মধ্যে পুয়ের্তো রিকান প্যারট ধরে রেখেছে, যাতে করে সকলে দেখতেও পান। আর জঙ্গলে গিয়ে দেখতে গেলে তো মানে সবাই দেখতে পায় না আর কি, সব সময় এদের দেখা যায় না। এই যে দেখুন, এখানে বেশ কিছু খাঁচার মধ্যে রাখা আছে। রাস্তায় আস্তে আস্তে অনেক জায়গাতেই দেখলাম যে এদের স্ট্যাচুর মতো করে বেশ সুন্দর করে সাজানো আছে, মানে একটা স্ট্যাচু আর কি। তাতে এরকম অনেকগুলো প্যারট সাজিয়ে রাখা আছে। তো সেটা দেখেই ভাবছিলাম হয়তো এই জঙ্গলটার জন্যই বা এই জঙ্গলে পাওয়া যায়, কিন্তু নিজের চোখে দেখে ওঠাটা সম্ভব নয়, সেই জন্যই ওরা ধরে রেখেছে। ইনফ্যাক্ট এই যে ভিজিটার সেন্টারটার মধ্যেও ঢুকলাম, দেখুন এখানেও অনেক বড় বড় এরকম প্যারটের সোভেনিয়ার আছে, সফট টয়েস আছে। তো চলুন এখন ভিজিটার সেন্টারটা একটু ঘুরে নিই, তারপরে গিয়ে এখান থেকে বেরিয়ে আর যে যে পয়েন্টগুলোতে যাওয়ার গিয়ে দেখার সেগুলো দেখবো। ছোট করে, কিন্তু নর্মালি যেমন যে কোনো ন্যাশনাল পার্ক ভিজিটার সেন্টারে থাকে, প্রায় সব কিছুই থাকে, বুকস থেকে শুরু করে, সুভিনিয়ার্স থেকে শুরু করে, ছোটো ছোটো গেম, ম্যাগনেটস, এভরিথিং ইজ দেয়ার। রেন ফরেস্ট লুক দিয়েছে বেশ সুন্দর করে। খুলে গেল, আয় দেখো, ওইটা আনাই উচিত হয়নি। দেখি কোনো ম্যাগনেটস পাই কিনা, না হলে উইল স্টার্ট।
আমেরিকার যে রাজ্যে এখন আমাদের বাস, যদিও সেই রাজ্যে দেখতে পাই বহু সবুজ চারিদিকে, মানে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে চোখ খুললেই সবুজের মধ্যে ভরে থাকি আমরা। আর অ্যাপার্টমেন্টটা পুরো ঘিরেই রয়েছে এরকমই গ্রিনারি, তবে এ যেন আরও বেশি জীবন্ত। শুনতে পেলেন? এইটা শোনাবার জন্যই আমি ভাবছিলাম যে কখন এর ডাক শুনতে পাবো। আমরা দেখেছি মোটামুটি এই আইল্যান্ডে ঢোকার পর থেকেই কোথাও ইতিউতি দেখতে পাচ্ছি। আগের দিন যেখানে ঘুরছিলাম সেখানে তো বেশ কিছু দেখতে পেয়েছিলাম। মুরগি একদম দেশে যেমন ঘুরে বেড়ায় আর এরকম ডাকে সকালে সেরম। এই জন্যই তো আফটারনুনে সবাই, এটা প্রায় 4টেতে বন্ধ, এখনো সময় আছে, কিন্তু এই যে দেরি একটু হয়ে গেছে সেই জন্য এই পার্কিং পাচ্ছি না। আর যখন এলাম 30 মিনিটস রাস্তাটাও হয়ে গেল অলরেডি 1 ঘন্টা। এই যে এখানে লেখাই আছে যে ভিজিটর পার্কিং 30 মিনিট, কারণ কি যে এই ওপরগুলোতে খুব বেশি পার্কিংয়ের জায়গা নেই বলে মোটামুটি 30 মিনিট মতো করে রেখেছে। আর ওইদিকে হচ্ছে গিয়ে টাওয়ারটা, এই টাওয়ারটাই হচ্ছে গিয়ে এখানকার ভিজিটিং আর কি প্লেস। সো আমরা প্রথম একটা পয়েন্টে এলাম, একটা পুরনো টাওয়ার, টাওয়ারের নাম ইয়াকাহু টাওয়ার। এই হচ্ছে ইয়াকাহু টাওয়ার, খুব সুন্দর ভিউ গোটা পার্কটার, গোটা ন্যাশনাল ফরেস্টার বেসিক্যালি, অসাধারণ ভিউ। সেই দূরে সমুদ্র, অসাধারণ অসাধারণ ভিউ। এই যে বৃষ্টি টিষ্টি কিছু হচ্ছে না, কিন্তু রোদ্দুর মেঘের খেলা চলছে, তার উপরে ওইদিকে ব্লু কালারের সমুদ্র। উপরে উঠলে আরো সুন্দর ভিউ পাওয়া যাবে। লেটস গো। ঠিক এইখানটা থেকে প্রকৃতির এক চোখ জোড়ানো দৃশ্য দেখতে পাওয়া যায়। আর যা দেখার জন্য আরও ভালো করে এই টাওয়ারটা দিয়ে উপরে উঠতে হচ্ছে, কারণ তাহলে গিয়ে একদম প্যানোরামিক একটা ভিউ, যেখানে পাহাড় সবুজে ভরা, মাথার ওপরে দিগন্ত বিস্তৃত আকাশ, যা কিনা গিয়ে ছুটছে কোস্ট লাইনকে। একদম দূরে সমুদ্রটাকে দেখতে পাওয়া যাচ্ছে, নীলচে আকাশি রঙের জল, আর কোথাও কোথাও পাড়ের সাদা বালিটিকে এখান থেকে অল্প স্বল্প দেখতে পাওয়া যাচ্ছে। আর গোটা জঙ্গলের ওপর দিয়ে কোথাও বা মেঘ, কোথাও বা আবার রোদের খেলা চলছে। অনেকগুলো সিঁড়ি, মোটামুটি ওই তাও 100টার বেশি সিঁড়ি তো হবেই। এতগুলো সিঁড়ি চড়ে এখন এই ওপরটায় পৌঁছেছি। ওপরটা ধরুন টাওয়ারের ওপরটা এরকম একটা ছোট্ট সাইজের ছাদের মতো, আর এখান থেকে ভিউজ এই একদম নিচুটা, তলাটা, যেখানে গাড়ি পার্কিং রয়েছে, প্রচুর নারকেল গাছ। I will show you. One second. Oh, sir. You are the Saran? Yeah. Which tower is this? You don't know. Kahahu. Yokahu. আমরা ইয়াকাহু টাওয়ারে। যেমনি টাওয়ারটা নির্মিত হয়েছে সমগ্র ফরেস্টার একটা প্যানোরামিক ভিউ পাওয়ার জন্য, তেমনি আবার যেহেতু নাম এটার ইয়োকাহু, তো এই ইয়োকাহু নামটাও এসেছে হচ্ছে তাইনো সম্প্রদায়ের ঠাকুর, যার নামে এই টাওয়ারের নামকরণ হয়েছে। এবং এখানকার আদিবাসীরা বিশ্বাস করেন আর কি যে সেই গডই হচ্ছে গিয়ে এই ফরেস্টটাকে রক্ষা করে বা রক্ষাকর্তা আর কি। খুব এমন কিছু বেশি উচ্চতার সম্পন্ন নয়, ওই 70 ফুট মতো উচ্চতা, মানে 69 ফিট এই টাওয়ারটির উচ্চতা।
ওপর থেকে নিচুটা দেখতেও ভারী সুন্দর লাগছে, আর তার সঙ্গে তার সমান্তরাল জায়গাটাও দেখতে অপূর্ব লাগছে। আসলে বেশিক্ষণ দাঁড়ানোর এখানে ফুরসত নেই, কারণ ওই যে যখন ঢুকলাম তখন ওখানে লেখা ছিল যে অনলি 30 মিনিট পার্ক। তো সেই জন্য আমরা না গেলে আর পরের জনরা আবার চান্স পাবেন না আর কি। যেরকম আমরা দাঁড়িয়েছিলাম ওয়েটিংয়ে বেশ কিছুক্ষণ, কারণ আগের গাড়িগুলো যদি না বেরোয় তাহলে আমরাও ঢুকতে পারছিলাম না। আর এরকম যদি 30 মিনিটসের বেশি দাঁড়িয়ে থাকা হয় তাহলে পরে পরে আরও বেশি জ্যাম হয়ে যাবে। তো সেই জন্য বেশিক্ষণ ওখানটায় দাঁড়িয়ে থাকাও যাচ্ছিল না। খুব কম সময়ের মধ্যে মানে ওই 30 মিনিটটা কাফি আর কি, একটু উঠে ফটো তোলা, তারপরে গিয়ে এই ঝর্ণাটার কাছে আসলাম। এই একটা সাইড অফ দ্য ওয়াটারফল। একটু উঠতে হচ্ছে উপরে। সামনে একটু ছোট ছোট দুটো ফ্লো ছিল, আওয়াজ পাওয়া যাচ্ছে, যে এইদিকেও আছে। এগুলো সব পুল মতো হয়ে আছে। You are the king of the world. It's very slippery. Be careful. এরকম জঙ্গলের মধ্যে দিয়ে ওয়াটারফলস কী যে অপূর্ব লাগে। সব থেকে ভালো লাগে এই আওয়াজগুলো শুনতে। দেখুন কত ধরনের যে এই সময় আওয়াজ শুনতে পাওয়া যায়। একদম বাচ্চাদের ফ্যান্টাসি সিনেমাগুলো অথবা কোনো সাইফাই সিনেমা বা ন্যাশনাল জিওগ্রাফিতে কোনো ধরনের ডকুমেন্টারিতে যে ধরনের মিউজিক থাকে। ও বাবা, জঙ্গলেও আবার এই ধরনের সিনারি দেখতে পাবো, এ কিন্তু আগে ভাবিনি জানেন তো। কিন্তু এসে যে এত এনাদেরকে দেখতে পাবো সেটা আর ভাবিনি। যাই হোক, তার মধ্যেখানে আমরা না হয় একটু অড ম্যান আউটই হলাম। তবে আর যাই বলুন, জলটা কিন্তু চরম ঠান্ডা। তার মধ্যেও যে এরা এতক্ষণ ধরে কি করে ডুবে স্নান করছে কে জানে। তো আমাদের এই ওয়াটারফল দেখা হলো। নামটা বেশ খুব ভয়ানক ছিল, আবার ভুলে গেলাম। সবাই এখানে চান করছে, ডাইভ করছে। ডাবল ওয়াটারফল আছে অ্যাকচুয়ালি। ওয়াটারফলস সে তো অনেক উঁচু থেকেই গড়িয়ে গড়িয়ে আসছে পাহাড়ের ওপর দিয়ে। তো সেই জন্য ধাপে ধাপে যেখানে যেখানে এরকম একটা করে খাত পেয়েছে সেখানেই আছড়ে পড়েছে, আর সেই জায়গাটাতেই এরকম ছোট ছোট পুলের মতো তৈরি হয়েছে। তো এই পুলগুলোতে এসে দিব্যি অনেকে স্নান করছেন, তারপরে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাচ্ছেন। জঙ্গলটার একটু এদিক ওদিক মনে হবে যে চলেই যায়, যদি দেখতে পাওয়া যায় কোনো রাস্তা আছে সেখানে। তবে অবশ্যই কিন্তু প্রচণ্ডভাবেই সাবধানতা অবলম্বন করেই যেতে হচ্ছে, কারণ পুরো জায়গাটাতেই বোঝা যাচ্ছে যে শ্যাওলায় ভর্তি আর বেশ স্লিপারি। কিন্তু আমরা আপাতত নিচে নেমে চলে যাচ্ছি, কিন্তু এখান থেকে আরও ওপরে উঠে যাওয়া যায় ওয়াটারফলসটা ধরে ধরে। So this was the Quebrada Juan Diego, যে নামটা ভুলে গেছিলাম। এবার কারের দিকে যাই। ভালোই ছিল ওয়াটারফলটা, খুব একটা খারাপ নয়। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, সেই তো সকালে বেরোলাম ব্রেকফাস্ট করে। তো এখন আপাতত আবার কিছু একটা খেতে হবে, না হলে এরপর যেই আমরা হাইক করে যে পয়েন্টে যাব সেটা আবার বেশ কিছুক্ষণের। তো তার আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে। রেস্টুরেন্টটা ভালোই খাবার বানাচ্ছে, সব রকম মেক্সিকান ফুড থেকে শুরু করে ফ্রায়েড চিকেন, পিৎজা সব কিছুই আছে। তো একটু টাইম কনজিউমিং হবে। বল। Cheese pizza and tacos. Chicken tacos and chicken fingers. তাই এই রেস্টুরেন্টটাতে আসলাম। এটাও কিন্তু এই জঙ্গলটার ভেতরেই একটি মাত্র রেস্টুরেন্ট, সেজন্য ভিড়ও ভালোই হয়েছে। চলো এই যে খাওয়া এসে গেছে।
Solid taco দিয়েছে। Did they even cut the pizza? Yes, it is cut. খাও। এক হাতে খাবে, এক হাতে। একটু ইয়ে দেয়নি, What? চিজ সসটা দেয়নি। দু হাতে একদম খাবি না। এটাই হাত ধরে। Very good. Good. হয় নিজেদের সঙ্গে কোনো খাবার রাখতে হবে ভালো মতো পেট ভরা, আদারওয়াইজ কিন্তু এইখানে এই জঙ্গলের মধ্যে এই একটি মাত্র রেস্টুরেন্ট, আর সেই রেস্টুরেন্টটিতে বেশ লাইন পড়ছে, তাই খাবার পেতে পেতে মোটামুটি বেশ কিছুক্ষণ সময় চলে গেল। এবার আমরা যেই ভিউ পয়েন্টটায় যাব সেটা হচ্ছে গিয়ে এই ফরেস্টের মোস্ট টাফেস্ট ভিউ পয়েন্ট, কারণ এই ভিউ পয়েন্টটাতে যাওয়ার জন্য প্রায় 40 to 45 মিনিট হাইক আছে, আর সেই হাইকটা খুব একটা ইজি নয়, বিকজ এই যে রাস্তা হচ্ছে গিয়ে এরকম সরু আর শ্যাওলায় ভরা। তবে রাস্তা যে করে দেওয়া আছে এটাই অনেক, তাই না? দেখুন কি সুন্দর, সরু হলেও ওই একটা দল যেতে পারবে আর একটা দলকে এরকম নেমে দাঁড়াতে হবে, আর নেমে দাঁড়ানোটাও কিন্তু বেশ একটা আনসেফ টাইপের, মানে কেমন একটা কাদা কাদা চারিদিকে। সো আমরা চললাম 45 মিনিটসের হাইকিংয়ে, খেয়ে দিয়ে এখন পেট ভর্তি বলে রহমান একদম লিড করছে। খুব সরু রাস্তা, আর একদিক দিয়ে লোক এলে অন্য দিকের লোককে দাঁড়িয়ে যেতে হচ্ছে। বেশ আলাদাই এক অনুভূতি হচ্ছে, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর গাছদের যেন মনে হচ্ছে কত কাছাকাছি চলে এসেছি। কিছু কিছু গাছে জানিস দেখলাম শামুক উঠে আছে, শামুক তো গাছ খায়, মানে গাছের পাতা। কিন্তু এটা বেশ স্মোকি মাউন্টেনের হাইক, ছোট হাইক ছিল সেটা মোটামুটি। Papa, that was 4 minutes. ওকে Back. ওকে, 49, 48, 49, থ্যাংক ইউ। 45, গো স্লো, গো স্লো, গো 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 গো। 41. রন যখন অনেক ছোট ছিল, ওই ধরুন 1 বছর মতো বয়স, ইন্ডিয়া গিয়েছিলাম তো আমরা ফিরে, সেই সময়ে যে একবার একটা কেন্নকে, আমাদের দেশে যে লাল লাল একটু বড় সাইজের কেন্ন হয় না, অনেকগুলো পা থাকে, ওই রকম একটা কেন্ন, সে আবার কিভাবে কোথা দিয়ে উঠে দোতলায় বিছানার ওপরে উঠে গিয়েছিল। আর জাস্ট পেছন ঘুরেছি, হঠাৎ পেছন ঘুরে যখন সামনে ঘুরছি দেখছি রনের মুখে লাল রঙের একটা কি কামড়াচ্ছে। আমি তো দেখেই মনে হচ্ছিল ওকে কি করব, আমিই অজ্ঞান হয়ে যাব। সেই যে একবার ও কেন্ন মুখে করেছিল, তারপর থেকে সারা জীবনে ও বোধহয় আর কিছু খারাপ জিনিস মুখে তোলে না। বাচ্চাদের মুখে কিছু জিনিস ঢুকিয়ে নেওয়া স্বভাব থাকে না, সেটাও আর কোনোদিনও তারপর থেকে করেনি। আর তারপর থেকে মোটামুটি নোংরায় দেখলে, মানে এই যে এখানে এতটা রাস্তা হেঁটে আসলাম, সমগ্র রাস্তাটায় যে অন্য দিক থেকে ট্যুরিস্টরা আসছেন তাদেরকেও মোটে কাদায় নেমে সাইড দিচ্ছেন না। কতবার বলছি ওর একটু নাম সাইড দে, ওকে সবাইকে সাইড দিতে হচ্ছে। ভাবুন একবার, ওই তারপর থেকেই ওর এরম একটি স্বভাব হয়ে গেছে। আর এখানেও উঠে চলে এসেছি আমরা, মোটামুটি যেই পয়েন্টটায় আসার কথা ছিল সেটা হচ্ছে গিয়ে এই টাওয়ারটা, ওই টাওয়ারের ওপর থেকে এইটাই হচ্ছে গিয়ে ভিউ। আর টাওয়ারটা কেমন দেখতে ছিল সেটা না হয় আপনাদের সঙ্গে এই ফটোটায় শেয়ার করলাম, কারণ ওখানে উঠে যা এক ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমরা, সে না হয় পরেই গল্পে বলবো। আর তার মধ্যে অতিরিক্ত বিকেল হয়ে যাওয়াতে বেশ হাওয়াও বেড়ে গিয়েছিল, আর মেঘ আর বৃষ্টিও অল্প স্বল্প শুরু হয়ে গিয়েছিল, যার দরুন আমাদের নতুন কেনা ড্রোনটি বলেই দিচ্ছিলেন আমি এত হাওয়ায় উঠতে পারবো না। তো ওই জায়গাটাতে ভীষণ মেঘ, যেখানটায় এখন উঠেছিলাম আমরা প্রথম, মানে লাস্ট যে বলছিলাম যে 45 মিনিট ধরে উঠতে হবে, তো ওই অতটা ট্রেল হেঁটে তারপর উঠেছিলাম। উঠে ওই জায়গাটা তো দেখালাম যে ওখানটায় বেশ মেঘ করে আছে। আর এখন সত্যি সন্ধে হব বলে জাস্ট কটা বাজে, এই এখানে টাওয়ার ধরছে কি করে রে? What? জাস্ট এখন 4:20 মতো বাজে। তো এই ওপরের দিকে তো সবসময় আমরা আমাদের দার্জিলিংয়েও দেখি যে কি বলে, ওপরের দিকে উঠলে মেঘ, তারপরে একটু বৃষ্টি বৃষ্টি হয় আর কি, মেঘগুলো খুব কাছ দিয়ে যায়। তো এখানেও তাই, ওই
দীপ এখানে ড্রোনটা ট্রাই করছিল, যদিও ভীষণ হাওয়া দিচ্ছে যে বললাম, এত হাওয়াতে তো ড্রোন ওড়ানো সম্ভব হয় না। তো আমরা ওপরটাতে ট্রাই করব বলে ভেবেছিলাম, কিন্তু কিন্তু এখন খুব হাওয়া দিচ্ছে, তাই জন্য আর করার ওপরটাতে তো পারলামই না, এখানটাতেও করা যাচ্ছে না। মাঝে মাঝে হাওয়াটা থামছে, কিন্তু মানে সেটা স্টেবল না খুব একটা। বাবা দরকার নেই, তার চেয়ে বাড়ি চলে যাই, ড্রোন থাক, নাহলে ড্রোনটা নষ্ট হয়ে যাবে, নতুন কেনা ড্রোন। তো যাই হোক, চলুন। ওপরটা তো ওই রকম একদম ওপর থেকে ভিউটা নিচের সেই একদম অ্যামাজনের জঙ্গলের মতোই লাগছে, খুব সুন্দর। আর যখন রোদ পড়ছে তখন আরও বেশি সুন্দর লাগছে। তো এখন খুব একটা রোদের আর চান্স নেই, জাস্ট একটু একটু কখনো কখনো রোদ বেরোচ্ছে, বাট আর একদমই ভীষণ করে রোদ বেরোবে না। তো যাই হোক, চলুন এখন নিচে নেমে যাই আবার। মোটামুটি এই হাইকটা 40 মিনিট মতো লাগলো, 35 to 40 মিনিট মতো লাগলো। এখন ফিরবো আমরা আবার একটা নতুন এয়ারবিএনবিতে। তবে ফিরতে ফিরতে এই রাস্তার এই জায়গাটা থেকেই ঘটেছিল যে ঘটনাটা, যার জন্য আমাদের ওই টাওয়ারটার উপরে গিয়ে সব কিছুই ঘেটে গেছে, সেই গল্পটা না হয় বলি আপনাদেরকে। অত খেলাম তো ওখানে রেস্টুরেন্টটাতে, আর খাওয়ার পরে রনের পেয়েছে ওই ঠিক যেই রাস্তাটা চওড়া মতো দেখলেন ওখানটা থেকে পটি। আর কি ওইখানে তো শুধুমাত্র ওই টাওয়ারটাই দাঁড়িয়ে রয়েছে, আর তো কিছু নেই, কোনো রেস্টরুম পর্যন্ত ওই ওপরটাতে নেই। সত্যি কথা, ওই ওপরে ওইটুকুর জন্য আর কেনই বা রেস্টরুম করবে। আর সাধারণত এখানকার সব জায়গাতে যে কোনো ভিউ পয়েন্টেই থাকে রেস্টরুম। তো যাই হোক, কোনো রকমে কিছু একটা করে প্রকৃতি দেখতে গিয়ে প্রকৃতির মধ্যেই ওকে বলা হয়েছে, সে তো কেলেঙ্কারি অবস্থা। যাই হোক, তার জন্য সব ঘেটে গেছিলো, আর ওইখানটায় সেভাবে ফটো ভিডিও করা হয়নি, যেটুকু করা হয়েছে সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন পৌঁছলাম এই ট্রিপের শেষ এয়ারবিএনবিতে। পেয়ে গেলে গুপ্তধন। তোমায় যা গুপ্তধনের ছড়া বলেছেন উনি, ওশিয়ান স্ট্রিটের পাশ দিয়ে লেভেল 4-এ গ্রাউন্ড লেভেল, এটা যে মানে আমরা পুরো এখন মনে হচ্ছে মর্তে চাবি খুঁজতে নেমেছি। কত ওপরে উঠে, মানে গেটটা, অ্যাপার্টমেন্টের যে গেটটা সেটা। যাই হোক, এখন আমাকে অন্ধকারে একদমই দেখা যাচ্ছে না। এখানেও খুব হাওয়া রে নাকি? বেশ গোলকধাঁধার মতোই লাগলো এই এয়ারবিএনবিটা যেখানে সেখানে উঠে আসতে। প্রায় 9th ফ্লোরে ধরুন, তো 9th ফ্লোরের একটি রুমকে এরকমভাবে এয়ারবিএনবিতে সাজানো হয়েছে। অপরূপ একটা দৃশ্য যেন এই এয়ারবিএনবির পর্দাটা সরালে দেখতে পাওয়া গেল। মানে ভাবতেও পারিনি যে কখনো এরকমও একটা এয়ারবিএনবির মধ্যে কোনোদিনও কোনো হোটেল পাবো বা থাকবো। সমুদ্রের শান্ত ঢেউ আর সূর্যাস্তের লাল আভায় মোড়ানো এই এয়ারবিএনবিটি যেন এক টুকরো স্বর্গ প্রকৃতির কোলে। বড় কাচের এই জানলাটা দিয়ে প্রতিদিন সকালেই, মানে 2 দিন সকাল পেয়েছি, 2 দিন সকালেই চোখ খুললে ইনফ্যাক্ট যেই রুমগুলো ছিল রুমের মধ্যে দিয়েই নীল জলরাশির অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছিল। আর রুমের ভেতরটা, এয়ারবিএনবির ভেতরটা নিয়ে তো কোনো কথা হবে না। ছোট্ট যদিও রুমগুলো বললাম, বাট একটাই রুম। সেই একটা রুম ভীষণই সুন্দর করে সমুদ্র থেকে কোরানো কোরাল, ঝিনুক, শামুক এই সমস্ত কিছু দিয়ে একটি মাত্র লাইট ঝোলানো আছে, আর সেটাই পুরো রুমটাকে করে তুলেছে স্নিগ্ধ আর মায়াবী।
তবে কি জানেন তো, হাতে পর্যাপ্ত সময় না থাকার জন্য কোনটা আগে দেখবো আর কোথায় বা আগে বসবো সেগুলোই ভেবে উঠতে উঠতে প্রায় রাত গড়িয়ে গেল। মানে ওই এক টুকরো খোলা যে ব্যালকনি ছিল সেই ব্যালকনিটাতে গিয়ে একটুক্ষণ বসা যাবে, নাকি যেই ঝুলন্ত যেই চেয়ারটি রাখা আছে মানে দোলনাটা, ওই দোলনায় কিছুক্ষণ বসে দোল খাওয়া যাবে, অথবা দুজনে বসে অবিরাম গল্প করা যাবে। ওই সমুদ্রের দিকে তাকিয়ে দেখতে দেখতে পাড় ভাঙা সব ঢেউগুলো কি সুন্দর এসে পাড়ে পড়ছে, আর দমকা হাওয়া মাঝে মাঝে এসে নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। কোনটা যে করব কোনটা ছাড়বো সেটাই বুঝে উঠতে উঠতে রাত প্রায় গড়িয়ে গেল। চলুন তাহলে আবার আগামী দিনের জন্য, আগামী জায়গার জন্য প্রস্তুতিও নিতে হবে, যেহেতু কালকে বেশ সকাল সকাল বেরোনো আছে। নতুন আর একটা শহর ঘুরবো, আরও আর একটা বিচ আর একটা লাইট হাউস দেখতে যাব। যাই হোক, তবে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে পারলে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে পেজটা একটু ফলো করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।